নমস্কার, গল্পের কোলাহলের 50 নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকে তোমাদের সকলের জন্য নিয়ে এসেছি একটি সত্য ঘটনা, যেটা এসেছে আমাদের মেলে। গল্পের কোলাহল কোনোদিনও বলে না যে আমাদের ঘটনাগুলি সত্যি বলে মানতেই হবে, কারণ আমাদের টিম সেটার সত্যতা যাচাই করে না। আমাদের কাছে যারা ঘটনা পাঠায় সেটা তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা। তোমরা শ্রোতারা কিভাবে সেটা গ্রহণ করবে সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়। আমাদের গল্পের কোলাহলের কাজ হলো তোমাদের কাছে শুধু এই ঘটনাগুলো পৌঁছানো। তোমরাও পাঠাতে পারো নিজের জীবনের ঘটনা বা নিজের লেখা গল্প আমাদের মেল আইডি golperkolahol@gmail.com আর অবশ্যই একটু লাইক করে দিও। তোমাদের একটা ছোট্ট লাইক আমাদের চ্যানেলে আরও নতুন ঘটনা আনতে অনেক সাহায্য করবে। আজকের ঘটনাটি একটি অদ্ভুত মূর্তিকে ঘিরে। ঘটনাটি পাঠিয়েছে রনিত আমাদের মেলে। যেমনভাবে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেরকমটাই পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। নমস্কার অয়ন, আমি রনিত। এই ঘটনাটি পাঠাচ্ছি কলকাতা থেকে। তোমার চ্যানেলের আমি একজন নিয়মিত শ্রোতা বলতে পারো। আজকে আমি যে ঘটনাটা পাঠাচ্ছি সেটা আমার সাথে ঘটেনি, ঘটেছিল আমার এক বন্ধুর পরিবারের সাথে। তাদের নামগুলো আমি পাল্টে দিয়ে তোমাকে লিখে পাঠাচ্ছি। কারণটা হলো তাদের কেউই এখন বেঁচে নেই। আমি চাই না তাদের নাম নিয়ে কোনো খারাপ ইমপ্রেশন তৈরি হোক। আমাদের বাড়ি থেকে 2-4টে বাড়ির পরেই ছিল সম্বিতদের বাড়ি। সম্বিত আর আমার বন্ধুত্ব শুরু হয়েছিল সেই নার্সারি স্কুল থেকেই। আমাদের মায়েদের মধ্যেও ভালোই বন্ধুত্ব তৈরি হয়ে গেছিল। সম্বিতের মা সম্বিতকে নিয়ে প্রায়ই আমাদের বাড়ি আসতো গল্প করতে। আমার মাও আমাকে নিয়ে যেত ওদের বাড়ি। এরকম করতে করতেই আমাদের বড় হয়ে ওঠা। কলেজ জীবনটা আমাদের একটু আলাদা হয়ে গিয়েছিল। আমি পড়লাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, আর সম্বিত অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে বিকম করলো। পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়তে শুরু করলো। সম্বিতের বাবা কাজ করত ইন্ডিয়ান রেলওয়ের বেশ ভালো এক পদে। তাই ওদের বছরে 2-3 বার কোথাও না কোথাও ঘুরতে যাওয়া লেগেই থাকতো। আমরাও অবশ্যই যেতাম মাঝে মাঝে। আমার বাবার যেহেতু ব্যবসা ছিল তাই হুট করে বন্ধ করে যাওয়া যেত না। তখন 2017 সাল। সম্বিতদের ফ্যামিলি থেকে ঠিক করা হয় রাজস্থান যাওয়ার। আমরাও যাব বলেছিলাম, কিন্তু আমাদের একটা কাজ পড়ে যাওয়ায় শেষ মুহূর্তে ক্যান্সেল করে দিতে হয়। সম্বিতরা চলে যায় ঘুরতে। 8 দিনের ট্রিপ ছিল ওদের। পাড়ার মধ্যে বন্ধু বলতে আমার সব থেকে কাছের ছিল সম্বিত। 8 দিন বাদে যখন ওরা ফিরে আসে, আমি সকাল সকাল ওদের বাড়ি চলে যাই। সেদিনটা ছিল রবিবার। অন্যদিন যখন ওদের বাড়ি যেতাম, কাকু কাকিমা আর সম্বিত আমাকে দেখে খুব খুশি হতো। সেদিনটায় ওরকমটা হলো না। আমার মনে হলো যেন ওদের বাড়িতে কিছু একটা হয়েছে। আমি বসেছিলাম সম্বিতের ঘরেতে। কাকু কাকিমা একবারের জন্য আসেনি আমার সাথে কথা বলতে। সম্বিতের সাথে আমি গল্প জুড়ি ওদের কেমন ঘোরা হলো সেই নিয়ে। ও বলে ভালোই ঘুরেছে, শুধু ওইটুকু বলেই চুপ করে যায়। অন্য সময় পুরো ভালো করে আমাকে বলতো কোথায় কোথায় ঘুরেছে, কি কি খেয়েছে, কি নতুন দেখেছে সেখানে। সেসব কিছুই বলল না। আমার কৌতূহল কমে না, কারণ রাজস্থান আমি কোনোদিনই যাইনি। খুঁটিয়ে জিজ্ঞাসা করি সম্বিতকে। বেশ বিরক্ত প্রকাশ করে ও আমার উপর, যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি ওকে ঘোরার ব্যাপারে বেশি জিজ্ঞাসা করে। চুপ হয়ে যাই আমি। তারপর কিছুক্ষণ বসে আমি আমার বাড়ি চলে আসি। ভাবি হয়তো ঘুরে এসে টায়ার্ড, তাই জন্য এরকম ব্যবহার করছে।
রবিবারের সন্ধেবেলায় আমরা দুজনে ঘুরতে বেরোতাম কোথাও না কোথাও। ফোন করি সম্বিতকে, ফোন তোলে না, কল ব্যাকও করে না সেদিনে আর। আমার মাও ফোন করেছিল সম্বিতের মাকে, সম্বিতের মাও ফোন তোলেনি। পরের দিন সকালে আমি কলেজ চলে যাই। মন মেজাজটা ভালো ছিল না, বুঝতে পারছিলাম না যে আমার তরফ থেকে কি কিছু ভুল হয়েছে যার জন্যে সম্বিতের ওরকম আচরণ। বাড়ি ফিরি সন্ধেবেলায়। আমার মা দরজা খোলে, দেখি মায়ের মুখটা কেমন যেন একটা, কিছু জিনিস নিয়ে যেন খুব চিন্তায় আছে, অন্যমনস্ক মতো। জিজ্ঞাসা করি মাকে যে কিছু কি হয়েছে। মা বলে যে আমি যখন কলেজ চলে গেছিলাম, মা তারপর দুপুরের দিকে সম্বিতদের বাড়িতে গেছিল, গিয়ে দেখেছিল সম্বিতদের বাড়ির সকল দরজা জানলা বন্ধ। দরজায় গিয়ে কলিং বেল বাজায় মা। সম্বিতের মা দরজা খোলে। মাকে দেখে হঠাৎ তাদের দরজায় একটু অবাক হয়েছিল প্রথমে, তারপর ডাকে ভেতরে। ঘরের ভেতরে ঢুকতেই মায়ের নাকে এসে লেগেছিল একটা আঁশটানি গন্ধ, অনেকটা মাছের বাজারের মতো। মা প্রথমে কিছু জিজ্ঞাসা করে না গন্ধের ব্যাপারে। সম্বিতের মা তাদের বসার ঘরে নিয়ে যায় মাকে। মায়ের চোখ পড়ে সম্বিতের বাবা মায়ের শোয়ার ঘরের দরজাটা একটু খোলা, আর তার ভেতর দিয়ে একটুখানির জন্য দেখতে পায় সম্বিতের বাবাকে। অন্ধকার ঘরের মধ্যে একটা বাতি জ্বলছিল, আর কিছুর সামনে সম্বিতের বাবা ষষ্ঠাঙ্গে শুয়ে প্রণাম করছিল যেন। মায়ের চোখ পড়েছে ওইদিকে বুঝতে পেরে সম্বিতের মা গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। আর ওই ঘরের ভেতর থেকে যেন আঁশটানি গন্ধটা বেশি করে ছাড়ছিল, এতটাই তীব্র ছিল সেই গন্ধ, মা হাত দিয়ে নাক চাপা দিতে বাধ্য হয়। বসার ঘরে সম্বিতের মা নিয়ে গিয়ে মাকে বসায়। মা নিজে থেকেই কথা বলে, তবে সম্বিতের মায়ের ব্যবহারে বুঝতে পারে যে উনি পছন্দ করেনি একদমই মায়ের ওদের বাড়িতে হুট করে যাওয়াটা। কোনো ঘুরতে যাওয়ার ব্যাপারে কথা বলে না। মা কিছুক্ষণ বসেই উঠে বেরিয়ে আসছিল। সেই সময় দেখে সম্বিতের বাবা ওই ঘরের ভেতর থেকে বেরোচ্ছে। সম্বিতের বাবার ওই রূপ মা আগে কোনোদিনও দেখেনি। গায়ে কালো রঙের একটা কাপড় চড়ানো, আর নিচে কালো রঙের একটা ধুতি। চোখে হয়তো কাজলের মতো কিছু পড়েছিল। তবে একটা জিনিস দেখে মায়ের ভয় লাগে খুব, আর এক মুহূর্ত ওই বাড়িতে দাঁড়ায় না, মা বেরিয়ে আসে। মা দেখেছিল সম্বিতের বাবার ডান হাতে ধরা ছিল একটা অদ্ভুত মূর্তি। সেই মূর্তিটার শরীরটা মানুষের, তবে মুখটা একটা ছাগলের। তার পেছন দিয়ে বেরিয়েছিল দুটো বড় বড় ডানা। সেটা যে কোনো শুভ দেবতার মূর্তি নয়, সেটার আঁচ পেয়েছিল মা। আর সম্বিতের বাবার বাঁ হাতে ধরা ছিল একটা বড় পাত্র, সেটা থেকে চলকে পড়ছিল লাল রঙের তরল কিছু, ঠিক যেন রক্তের মতো। মা যখন আমাকে বলে এগুলো, আমি বিশ্বাস করি না প্রথমে। দুদিন কেটে যায়, সম্বিতের তরফ থেকে কোনো ফোন আসে না। তার পরের দিন সকালে আমাদের পাড়ায় হঠাৎ অনেক ভিড় দেখা যায়। আমার বাবা তখন বেরোচ্ছিল। ভিড়টা বেশি হয়েছিল সম্বিতদের বাড়ির দিকে। বাবা যায় দেখতে যদি কিছু জানা যায়। বেশ কিছুক্ষণ পরে আমার বাবা প্রায় ছুটতে ছুটতে আমাদের বাড়িতে আসে, হাঁপাতে থাকে। আমার মা জল দেয়, আর আমি জিজ্ঞাসা করি কি হয়েছে,
কি দেখেছে এমন যে এরকম অবস্থা হলো? বাবা বলে সম্বিতদের বাড়ির সামনের রাস্তার গাছটায় নাকি একটা মৃতদেহ ঝুলছে। শরীরটা পেট থেকে কেউ ছিঁড়ে যেন ঝুলিয়ে দিয়েছে ওই গাছে। কেউ চিনতে পারছে না সেটা কার দেহ। আমি সেটা শুনে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাই ওদের বাড়ির দিকে। ততক্ষণে পুলিশ দেহটা নামিয়েছিল গাছ থেকে। সম্বিতদের বাড়ি গিয়ে দেখি পুরোই বন্ধ। দেহটাকে পুলিশ শনাক্ত করার জন্য মুখটা দেখায়। অনেকেই বুঝতে পারে সেটা কার দেহ, আমিও বুঝতে পারি। রক্ততে ভেজা অবস্থাতেও বেশিক্ষণ লাগেনি আমার সম্বিতকে চিনতে। আমি চেঁচিয়ে এগিয়ে যাই, পুলিশ আমাকে আটকে দেয়। বুঝতে পারি না আমি কি করব। থরথর করে দাঁড়িয়ে কাঁপতে থাকি আমি। কি করে ওরকমটা হলো, তাও আবার ওদের বাড়ির সামনে। আমি আমার বাড়িতে যাই প্রায় ছুটেই। আমার বাবা মাকে সব বলি। সেটা শুনে ওদেরও আমার মতোই অবস্থা হয়। আমার মাকে যেতে বারণ করি, ওই অবস্থা দেখলে মায়ের শরীর খারাপ হতে পারে, তাই জন্য। আমার বাবা আর আমি যাই। গিয়ে দেখি পুলিশ ওদের বাড়িটাকে ঘিরে ফেলেছে। দরজা খুলে ভেতরে ঢুকে খোঁজাখুঁজি চালায় সম্বিতের বাবা মায়ের। পুরো বাড়িটা খুঁজে পুলিশ কাউকেই খুঁজে পায় না। বেরিয়ে আসে। আমার বাবা বলে আমাদের সাথে ভালো পরিচয় ছিল ওনাদের। সেটা শুনে পুলিশ আমাদের দুজনকেও ভেতরে নিয়ে যায়, যদি কিছু সন্দেহজনক জিনিস পাওয়া যায়। ভেতরে ঢুকে কিছুই অস্বাভাবিক পাই না, একটা জিনিস ছাড়া। সেটা হচ্ছে বসার ঘরের মাঝের টেবিলে একটা লাল রঙের মূর্তি রাখা ছিল। মূর্তিটার সাথে হুবহু মিল, যেমনটা ঠিক আমার মা দেখেছিল সম্বিতের বাবার হাতে। মূর্তিটার শরীরটা মানুষের আর মুখটা ছাগলের, আর পিঠে বড় দুটো ডানা। আমি এগিয়ে গিয়ে মূর্তিটা দেখি। অস্বস্তি হয় আমার শরীরের মধ্যে, একভাবে তাকিয়ে থাকতে পারি না। পুলিশদের জানাই ওই রকম মূর্তি ওদের বাড়িতে ছিল না। পুলিশের কিছু লোক ওই মূর্তিটা তোলে। তারা বলে ওই মূর্তির গায়ের লাল রংটা কোনো রং নয়, রক্ত। তারা এভিডেন্স হিসেবে ওই মূর্তিটা নিয়ে চলে যায়। এরপর প্রায় 3 দিন বাদে সকালে আবার একটা মৃতদেহ পাওয়া যায় ওদের বাড়ির সামনের রাস্তায়। সেই দেহটাও অর্ধেক, যেন মাঝখান থেকে কেউ ছিঁড়ে দিয়েছে। সেই দেহটা ছিল সম্বিতের মায়ের। তার আরও 3 দিন বাদে সম্বিতের বাড়ির ছাদ থেকে ঝুলতে দেখা যায় সম্বিতের বাবার অর্ধেক মৃতদেহটা। আমাদের গোটা পাড়ার লোকজন ভয় ভয় থাকে। কেউ বুঝে উঠতে পারে না ওদের পরিবারের সাথে এরকম কেন ঘটল। পুলিশও অনেক তদন্ত করে, ফলাফল কিছুই বার করতে পারে না। তবে আমি ওই মূর্তিটার ব্যাপারে একটু রিসার্চ করেছিলাম নিজে। জেনেছিলাম ওটা নাকি ব্যাফোমেট নামক একজন নিষিদ্ধ শয়তানের মূর্তি ছিল, যা মানুষকে মানসিক ও শারীরিকভাবে ভেঙে দেয়। এটা আমার সীমিত জ্ঞান থেকে বললাম। কোনো সঠিক ব্যাখ্যা বা প্রুফ আমি কিছুই করতে পারিনি এত বছরে। আমি জানি না সম্বিতদের সাথে কি ঘটনা ঘটেছিল রাজস্থানে। রনিত, তুমি যে স্ট্যাচুটার ডেসক্রিপশন দিয়েছ মেলে, তার সাথে অনেকটাই মিল আছে ব্যাফোমেটের মূর্তির সাথে। শয়তানের পুজো যারা করে থাকে সাধারণত তাদের মধ্যে ব্যাফোমেট খুব নাম করা একজন ডিটি। আমার কাছেও এই মর্মান্তিক ঘটনার কোনো ব্যাখ্যা নেই।
ধন্যবাদ রনিত, আমাদের চ্যানেলকে যে বেছে নিয়েছো এই ঘটনাটি পাঠানোর জন্য। শ্রোতারা জানাও কমেন্ট করে তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি। যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক দিয়ে একটু সাপোর্ট করো। আর 500 সাবস্ক্রাইবারের অনেক কাছেই আমরা, তাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।